হ্যাঁ, এই যে আপনি ফেসবুকের মাধ্যমে লাইভ করে করে যে বিশ্বব্যাপী বিখ্যাত হয়ে যাচ্ছেন এবং তার ধারাবাহিকতায় আজকে আপনি একটা রিটও করেছেন, আপনি এই যে রিটটি এটি নিয়ে আসলেন কেন, কি প্রেক্ষাপটে এটি আচ্ছা আসলে? দেখেন, আমি তো আপনি জানেন যে নরসিংদীতে বাড়ি থেকে ফেরার পথে প্রায় মারা যাচ্ছিলাম, তখন আমি এটা লাইভে আসি। লাইভে এসে বাংলাদেশের অনেকেই এটা দেখেন, প্রায় কত 2.5 মিলিয়ন মানুষ এক রাতেই। আমি আজকে দেখেছি যে এটি প্রায় 28 লক্ষ লোক দেখেছে। হ্যাঁ, 28 লক্ষ লোক দেখেছে। তো তারপর দেখা যাচ্ছে যে 12 ঘন্টার মধ্যেই ওই খুঁটি সরিয়ে দেয় পল্লী বিদ্যুৎ। তো তারপরে দেখা গেল ফেসবুকে বিভিন্ন জায়গা থেকে আমার কাছে আসতেছে এরকম ছবি, সবাই বলতেছে যে ভাই আপনি রংপুরে এসে একটা লাইভ দেন, কেউ বলতেছে শরীয়তপুর এসে লাইভ দেন। তো এখন এত লাইভ দিলে তো আমি মারা যাব। তো আমি সিদ্ধান্ত নিলাম যে এইভাবে তো হবে না, লাইভে যদি আমি একটা একটা করে করতে হয় তাহলে আমার 1 বছর লাগবে মিনিমাম। তো সিদ্ধান্ত নিলাম আমি হাইকোর্টের শরণাপন্ন হব, এবং শরণাপন্ন হয়ে আমি বলছি যে সারা বাংলাদেশে যত জায়গায় আছে এরকম খুঁটি যেগুলো মানুষ মৃত্যুর কারণ, এগুলো সরাই দিতে হবে, সোজা কথা। কোনো এরকম কোনো সার্ভে কি আছে যে এরকম কত সংখ্যক খুঁটি বা এরকম ঝুঁকিপূর্ণ খুঁটি আছে? আরে জানাজা পড়তে পড়তেই তো শেষ হচ্ছে না, বাড়ি গেলেই দেখি অ্যাক্সিডেন্টে লোক মরে, আর কত সার্ভে টার্ভে করবেন? এখন আপাতত খুঁটি যেগুলো আছে এগুলো সরাই দেন। মানে কি আমরা কি বলবো যে মহাসড়কে যেগুলো ঝুঁকিপূর্ণ খুঁটি আছে সড়কের মাঝখানে বা পাশে, সেই ধরনের খুঁটি অপসারণ করতে হবে? অপসারণ তো করতেই হবে, এবং আশ্চর্যের বিষয় হচ্ছে গিয়ে আমাদের দেশের মানুষের চোখে কি পরিমাণ পর্দা পড়ছে যে ঢাকা সিলেট মহাসড়কের মতো একটা জায়গায় আপনি মহাসড়কের মধ্যখানে বৈদ্যুতিক খুঁটি রেখে দিয়েছেন। এই এলাকায় মন্ত্রী আছে, এই এলাকায় এমপি সাহেব আছেন, ডিসি সাহেব আছেন, এসপি সাহেব আছেন, ওসি সাহেব আছেন, ইউনো সাহেব আছেন, কারো চোখে পড়ে না যে এটা একটা মহাসড়ক, এখানে একটা এই খুঁটি আছে। তাই আর কি বলবেন আপনি? আমি বিশ্বাস করি এইসবের মধ্য দিয়ে যদি একটা গণ সচেতনতা তৈরি হয় তাহলে হয়তো নিজেদের অঞ্চলের যে সমস্যাগুলা, ধরেন নরসিংদীর মানুষরা যদি নরসিংদীর সমস্যার সমাধান করে, তাইলে আমরা যারা বাইপাস হিসাবে নরসিংদী ব্যবহার করি আমরা নিরাপদ থাকি। শুনুন ভাই, শুধু তো আপনি এই খুঁটি না, আমরা তো দেখেছি যে আপনি বিভিন্ন সময় বিভিন্ন বিষয় নিয়ে লাইভ করেন, নিজে অনেক সময় পুল কারবার তৈরি করে দিচ্ছেন আপনার এলাকায় যেগুলো পিছিয়ে পড়া এলাকা। এই উদ্যোগটা আসলে আপনার মাঝে আসলো কিভাবে? আমার কাছে মনে হয়েছে কি জানেন, প্রতিটা মানুষেরই দুঃখ প্রকাশ করার একটা জায়গা থাকে, মানুষ সুযোগ খুঁজে। তো ফেসবুক লাইভ তো নতুন এডিশন, তা আমার কাছে মনে হয়েছে যে আমাকে প্রায় ফলো করে 1 মিলিয়ন মানুষ। তা আমি আমার কথাগুলো যেগুলো আমার লার্নিং, যে কাজগুলোতে আমি আঞ্চলিকভাবে অনেক বেশি বেনিফিটেড হয়েছি, মানুষের কল্যাণ হয়েছে, ধরেন আমার এলাকার যে কথাগুলা, এগুলা যদি আপনার কাছে বলার মধ্য দিয়ে আপনার এলাকায় আপনি ইম্পোর্ট করে নিয়ে যদি মানুষের উপকার করতে পারেন, এই জন্য আমার ইচ্ছা ছিল যে আমার কথাগুলো আপনাকে শোনাবো, আপনার কথাগুলো আপনি আমাকে বলবেন। এই দুইজনের মধ্যে আমরা এক্সচেঞ্জ করার মধ্য দিয়ে, বিনিময় করার মধ্য দিয়ে আপনার এলাকাও আগাই যাবে, আমার এলাকাও আগাই যাবে। আমি সম্পূর্ণ একটা আঞ্চলিক মানুষ, আমি বিশ্বাস করি আমার অঞ্চল এবং আমার জন্মস্থানের দায়িত্ব আমাকেই নিতে হবে। আপনারটা আপনি নেন, এই দুইজনে মিলে যদি আমরা সবাইকে নিয়ে যদি আগাই যাই, দেখবেন তখনই সোনার বাংলা হবে। আমার বাড়ি হবিগঞ্জ, আমি নিশ্চয়ই আপনি নাটোরের দায়িত্ব দেওয়া ঠিক হবে না। আপনি নাটোরের দায়িত্ব আপনিই নেন, তবে আমার যে ভালো দিকগুলো এগুলো আপনি আমার কাছ থেকে নিয়ে যান, এবং আপনার যে ভালো দিক এগুলো আমি নিয়ে যেতে চাই আমার হবিগঞ্জে। এইভাবেই আমি মনে করি হবিগঞ্জ, নাটোর, বরিশাল, যে যার জন্মস্থান, যেখানে যাদের জানাজা হবে, অন্তত জানাজার অধিকার নিয়ে এই জায়গাগুলোর উন্নয়ন করেন। এই যে আপনার এত বিপুল সংখ্যক ফলোয়ার এবং ফেসবুকে আপনি যে কোনো ভিডিও দেওয়ার সাথে সাথে যে ভাইরাল হচ্ছে, আসলে এর পেছনে কারণ কি? কারণ একটাই, বাংলাদেশের মানুষ যদি একবার কাউকে বিশ্বাস করে, বিশ্বাসের জায়গাটুকু যদি আপনি ধরে রাখতে পারেন, তাহলে মানুষ আপনাকে ভাষাই দিবে একদম। আমি বিশ্বাস করি বাংলাদেশের মানুষ আপনাকে অপছন্দ করলেও অনেক রকম ঘৃণা করবে, আবার যদি পছন্দও করে। আর আসলে কি জানেন, আমি কাজ করতে করতে হয়তো এত বেশি কাজ করছি যে বিশ্বাসের জায়গাটুকু হয়তো আমি ধারণ করতে পারছি। এই কারণে হয়তো কোনো একটা ভিডিও দিলেই সবাই মনে করেন হয়তো এখানের মধ্যে কিছু একটা আছে যে তার হয়তো কাজে লাগবে, অথবা তার আবেগের জায়গাটুকু আমি হয়তো ধারণ করতে পারতেছি, এই কারণেই হয়তো অনেক বেশি ভিউজ হয়। আর আসলে ভিউজটা আসলে কি জানেন, আপনি কি কথা বলেন, কি কাজ করেন, এবং কাজ এবং কথার মধ্যখানে যদি আপনার ব্যাপারে মানুষের বিশ্বস্ততা থাকে, তাহলে ভিউজ বড় জিনিস না, আপনার পরিবারের মানুষই হয়তো আপনার কথা শুনবে। খ্যাতির বিড়ম্বনা কতটা পোহাতে হয়? বিড়ম্বনা আসলে একটা জিনিস কি, মানুষ যখন আপনাকে পছন্দ করবে, আপনাকে ভালোবাসবে, এর মানে আপনার দায়িত্ব অনেক বেশি। এটাকে আর বিড়ম্বনা হিসাবে আমি চিন্তা করি না। আমি মনে করি এটা একটা উপরওয়ালা থেকে একটা রহমত, আপনাকে মানুষ ভালোবাসে, আর ভালোবাসলে কিছু কষ্ট তো হইতেই পারে, এটা স্বাভাবিক। আরেকটা বিষয় থাকে যে এই ধরনের কাজ যখন করতে যান তখন বিভিন্ন জনের বিরাগভাজন হওয়ার সম্ভাবনাও থাকে। এই ধরনের কোনো চাপ বা প্রেশার কি আপনি কখনো অনুভব করেছেন প্রশাসনের পক্ষ থেকে? দেখেন, একটা জিনিস কি, এভরি মোমেন্ট আমি মনে করি মরতে তো এমনিতেই হবে।
এমনিতেই এই যে গাড়ির তলে পড়ে মরার চেয়ে বা বিভিন্ন এই যে অস্থিরতা সামাজিক ঝামেলা এইগুলাতে পড়ে মরার চেয়ে কিছু কাজ করি, তাতে এমনি মরবো তো এমনি, যে মাইরে ফেলবে কোনো অসুবিধা নাই, কিন্তু যতদিন বেঁচে থাকবো চাই যে দেশের জন্য কিছুটা কাজ করে যাই। আমি তো রিটায়ারমেন্টও চলে যেতে পারি, এটা তো আমার দায়িত্ব না যে আমার সবসময় থাকা লাগবে। যখন আমার শরীরে মানবে না, আমার যোগ্যতায় মানবে না, আমার যখন টাকা পয়সা থাকবে না, চলে যাব দেশ ছেড়ে, দরকার হলে গ্রামের বাড়ি চলে যাব। কিন্তু যতটুকু অ্যাক্টিভ আছি কাজ করতে চাই। আর আমাকে যারা ফলো করে, যারা ইয়াং আছে, তাদেরকে এই কথাটুকু বলে যেতে চাই, এবং যে জায়গায় আমি রেখে যাব বাংলাদেশকে বা আমার জন্মস্থানকে, এর পরবর্তীতে ইয়াংরা ওই জায়গা থেকেই সামনের দিকে আগায় নিয়ে যাবে বাংলাদেশকে, এইটাই আমি বিশ্বাস করি। কিন্তু আপনার তো একটা রাজনৈতিক পরিচয় আছে, সেই ক্ষেত্রে রাজনৈতিক যে ভবিষ্যৎ সেটি কি অনিশ্চয়তার মধ্যে পড়বে না? আপনি দেখেন, ভবিষ্যৎ মাটি থেকে নেতা হবে, তার ফয়সালা আসে আসমান থেকে, এটা আমি বিশ্বাস করি। এই রাজনীতি কোথায় আমার মানে অনিশ্চয়তা চলে আসবে এইগুলা চিন্তা করে, রাজনীতি এমন না যে আমি রাজনীতি ব্যবহার করে এটা আমার পেশা। রাজনীতিটা হচ্ছে গিয়ে মানব কল্যাণের কাজে বা মানুষের কাজে যেতে গিয়ে এটা আমার নেশা। এখানে বাংলাদেশের বিবেচনায় আমি একটা দল করি, এর মানে না এই দলটা আমি মানুষের বিরুদ্ধে ব্যবহার করব। আমার দল যত পর্যন্ত মানুষের কল্যাণে কাজ করবে, আমি এই আদর্শকে ধারণ করে যাব। এখানে ভবিষ্যৎ বলে আমি মনে করি যে জায়গায় আমি আসছি, যে পরিবার থেকে উঠে আসছি, অলরেডি আমার ভবিষ্যৎ হয়ে গেছে, আমার আর নতুন করে কিছু পাওয়ার নাই। দল দেশ আমাকে অনেক দিছে, এখন আমার দেওয়ার পালা। দল আমাকে এখন আর কি দিবে? আমি তো দলের ঋণ বরং পরিশোধ করতে চাই, দেশের ঋণ পরিশোধ করতে চাই। মানুষের জীবনে আমি যদি বাঁচি ধরেন 60 বছর, অলরেডি তো আমি অর্ধেক জীবন বেঁচেই গেছি। অর্ধেক জীবনে আমি আমার এলাকা থেকে নিছি, স্কুল থেকে নিছি, কলেজ থেকে নিছি, ইউনিভার্সিটি থেকে বিনা পয়সায় পড়াশোনা করছি, অনেক দিছে তো আমার দেশ, এখন আর কি দিবে আমাকে? বরং আমার এখন বাকি জীবন দেওয়ার পালা। কিন্তু রাজনীতি যারা করেন তারা তো এই ধরনের কথা বলেই রাজনীতি শুরু করেন, কিন্তু শেষ পর্যন্ত আর সেই কথায় থাকেন এই না। জন্যই তো যারা এইসব কথা বলে রাজনীতি করেন আর পরে করেন না, এই কারণেই তো উনাদের ওই ভিডিওতে ভিউজ হয় মাত্র 200 থেকে 250। আপনি সাংবাদিক মানুষ, আপনি তো ভালো বুঝেন যে যে মানুষ। হ্যাঁ, বলেন। জি, এখন এই যে আপনার যেই কার্যক্রম চালাচ্ছেন, এটি আসলে শেষ পর্যন্ত আপনার লক্ষ্য কি, কোথায় লক্ষ্য পৌঁছাতে হচ্ছে চান? গিয়ে, আরে আমি দেখেন কতদিন বাঁচবো তাই তো জানি না, কতদিন সুস্থ থাকবো তাও জানি না, কতদিন সক্ষমতা থাকবে তাও জানি না। এটা পুরাটাই আমি মনে করি বিধাতা থেকে যতটুকু রহমত থাকবে ততটুকুই। যতটুকু আমার বিধাতা মনে করেন আমার দিয়ে এইসব কাজ করাবেন, আমি মনে করি ততদিন তো আমি চাইলে বা না চাইলে কিছু আসে যায় না। তবে আমার ইচ্ছা আছে, অ্যাজ লং অ্যাজ আই এম ইফেক্টিভ, আমি কাজ করতে সক্ষম, আমি কাজ করতে চাই, দ্যাটস অল আর নাথিং এলস। আপনি যে ট্রাইব্যুনালে আছেন সেখানকার কি অবস্থা? ট্রাইব্যুনাল মানে আমাদের বড় বড় মামলাগুলো তো প্রায় শেষ। এখন যেসব মামলাগুলো আছে, আমাকে যতটুকু দায়িত্ব দেওয়া হয় অতটুকু দায়িত্বের ভিত্তিতে আমি কাজ করার চেষ্টা করতেছি। ইট ইজ গোয়িং স্মুথ। এই যে অনিয়ম বা বিভিন্ন ধরনের যে আপনি সচেতনতামূলক কাজকর্ম করছেন, ঢাকা শহরেও তো এরকম অনেক অনিয়ম আছে, অনেক রকমের এরকম অসঙ্গতি চোখে পড়ে, সেগুলো নিয়ে কি আপনি কাজ করছেন কিনা? আচ্ছা দেখেন, আপনি এই একটা ঢাকা শহর যেখানে আপনি চাইলে মিনিটে মিনিটে লাইভে প্রোগ্রাম করতে পারবেন, সমস্যা ধরাই দিতে পারবেন। কোথায় দেখবেন আপনি বই মেলাতে, আজকে গেলাম বই মেলাতে, গিয়ে দেখলাম যে এইরকম একটা মেলা হচ্ছে, গিয়ে দেখেন চলাচলের মতো কোনো সুযোগই নেই, একটা বাচ্চা নিয়ে আপনি ঢুকতে পারবেন না। বাংলাদেশের একটাই বই মেলা হয় সেরকম বড় করে, বাংলা একাডেমি। গিয়ে দেখেন বালু থেকে শুরু করে মানুষ, মানে রীতিমতো একটা পয়লা বৈশাখ আসে বা ধরেন 14ই ফেব্রুয়ারি বলেন বা পয়লা ফাল্গুন বলেন, এইসব যখন আসে তখন রীতিমতো আমার কাছে ভয় লাগে যে কি যে কষ্টটা হবে। আজকে দেখেন জ্যামে আপনি হেঁটেও আসতে পারবেন না, এমন অবস্থা। তা আমার কাছে মনে হয় যে আপনি বাংলাদেশে আনন্দ যে করবেন, আপনি এই প্রক্রিয়াটা এত কঠিন যে আনন্দ করতে গেলেও আপনার এত কষ্ট হবে, পরে আনন্দ করতে আপনি ভুলে যাবেন। তো এখন এত সমস্যা কি করবেন? তারপরে আমি বিশ্বাস করি আমাদের একটা বড় অংশ ইয়াং তরুণ, তা আমি চাচ্ছি কি যারা ইয়াংরা এখন আর ওইসব পছন্দ করে না, বড় আমি দেখেন অনেকে বলে যে এই কথা কম কাজ বেশি, কিন্তু আমি কিন্তু এইরকম না। আমি মনে করি যে এই কথা বেশি হবে, তবে কাজের কথা হবে। কথা বেশি হইতে হবে, এখন কাজের কথা হবে। আপনি কাজ কম বেশি করেন কিন্তু কাজের কথা বলতে হবে, এবং কাজ করবেন কম করেন কিন্তু আকাম করবেন না। এই যে যারা কাজ করার নামে আকাম করতেছেন তারাই বাংলাদেশটারে পিছাই দিচ্ছেন। আমি মনে করি যে কাজের কথা বলেন, কথা বেশি বলেন কিন্তু কাজের কথা বলেন, আর কাজ কম করেন কিন্তু আল্লাহর ওয়াস্তে আকাম করেন না, দেশটা আর পিছাই দিয়ে। আচ্ছা, একটা বিষয় আপনি তো বলেন যে মানুষ সচেতন হলে অনেক কিছু চেঞ্জ করা সম্ভব, তো সেই মানুষ সচেতনটা হবে কিভাবে? ঢাকা শহরে আপনি ধরেন ফুটপাত দখল, জলাশয় দখল, রাস্তাঘাট দখল, এই প্রথম সম্ভবত আমি যতটুকু জানি আমার এই পর্যন্ত প্রায় 30টা বক্তব্য ফেসবুকে
যেটা মোর দেন 3 or 4 মিলিয়ন ভিউজ হয়েছে, মানে প্রায় 30, 35, 40 লাখ মানুষ এক একটা ভিডিও দেখতেছে। তো এইখান থেকে যদি যারা ইয়াং তারা যদি সামান্য কিছু মনে করে, আমাকে মনে করে যে না এই লোকটাকে ফলো করা যায়, তাহলে দেখবেন এরা অল্প অল্প করে কাজ শুরু করবে। এইভাবেই তো আপনি আগাবেন। আমার একটা বক্তব্য, আমার বয়স ধরেন 40, আমাকে আর কিন্তু মানুষ করতে পারবেন না। আমি যা অমানুষ হওয়ার হয়ে গেছি, যা মানুষ হওয়ার হয়ে গেছি। বরং যাদের বয়স এখন ধরেন 15 আছে, 18 আছে, এদেরকে চাইলে মানুষ করা যাবে, বরং এদেরকে মানুষ করেন। আমি তো বলি যে আমাদের এখন দায়িত্ব, আমরা আর মানুষ হইতে পারবো না, যতটুকু নষ্ট হওয়ার হয়ে গেছি। যারা ইয়াং আছে, আমাদের বাচ্চা কাচ্চা যারা আছে, বা অন্য যারা 15 থেকে এখন 20-এর ভিতরে যারা, বা 10 থেকে 20-এর ভিতরে যারা, এদেরকে কিছু মানবিক বানানোর চেষ্টা করা যেতে পারে। তাতে হয়তো আমরা কিন্তু এই বাংলাদেশ আর পাবো না। আমরা যে বাংলাদেশ চাইছিলাম, আমরা এমনিতেই মারা যাব, 2 নম্বর খেয়ে মরবো, আপনার এই যে বাতাসে বিষ, এগুলা দিয়ে এমনি মারা যাব। কিন্তু আমি যেটা বিশ্বাস করি যে আমাদের পরবর্তী জেনারেশনটা আমরা আত্মত্যাগের মধ্য দিয়ে, স্যাক্রিফাইস করার মধ্য দিয়ে পরের জেনারেশনটাকে যদি আপনি কিছু দিয়ে যেতে পারেন, আমার বিশ্বাস যে আমরা আর খুব বেশি পারবো না। তবে পরের জেনারেশনের জন্য প্রস্তুতি নেওয়া, আমি মনে করি এটা চ্যানেলের জন্য শুভেচ্ছা থাকলো। আমার বিশ্বাস যদি আপনারা কাজ করেন, বাংলাদেশের মানুষ আপনাদের চ্যানেলকে এমনি সামনের দিকে নিয়ে যাবে। আমি কোনোদিন কোনো বোস্ট আপ করি নাই, কিচ্ছু করি নাই, তাতে আমার এখন এক একটা লাইভে দেখা যাচ্ছে 50,000-এর বেশি ফলোয়ার হয়ে যায়। তা আমি বিশ্বাস করি বাংলাদেশের মানুষকে যদি আপনি একটু আদর করেন, বাংলাদেশের মানুষ পুরা জীবন দিয়ে দিতে চায়। কিন্তু বাংলাদেশের মানুষকে ঠকাইতে ঠকাইতে এমন জায়গায় নিয়ে গেছে, এখন রাজনীতিবিদ শুনলেই মানুষ সরে যায়, আর এমনি সামনাসামনি সালাম দেয়, কিন্তু পিছনে গিয়া বলে একটা বাটপার, একটা চোর। এইগুলো আর শুনতে চাই না, এত কষ্ট করে এগুলো আর শুনতে চাই না। রাজনীতিবিদরা বা অনেকেই যারা দুর্নীতিগ্রস্ত, এরা মনে করে যে সালাম দিলেই মনে হয় সম্মান হয়। সালামের ভিতরে যে মানুষ কত কিছু বলে, যদি ওরা জানতো কখনো, তাহলে এত দুর্নীতি মানুষ করতো না। ভালো থাকবেন, আপনাকে অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আমি ওই যে আমার এটা থেকে শেয়ার দিয়ে দেবো আপনাকে। আমি